ক্যামেলিয়া খেলা শেষ করে জাইন আর ইসরাতের কাছ থেকে বিদায় নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হল। হাজারবার বিদায় নিয়ে তার বিদায় নেওয়া শেষ হল না। শেষবারের মতো বিদায় নিয়ে ইসরাতের গালে চুমু খেয়ে চলে গেল। ইসরাত হতভম্ব হয়ে তাকিয়ে রইল ক্যামেলিয়ার দিকে। ক্যামেলিয়া দৌড়ে এলিভেটরের ভিতরে চলে গেল। ইসরাতের দিকে একবার ফিরে ফ্লাইং কিস দিল। এলিভেটর বন্ধ হওয়ার আগ পর্যন্ত ক্যামেলিয়া হাত নাড়িয়ে বিদায় নিল। ইসরাত অ্যাপার্টমেন্টের দরজা লাগিয়ে পিছন ফিরে তাকাতে দেখল তার ল্যাপটপ নিয়ে এসে দাঁড়িয়ে জাইন। মৃদু চিৎকার করে গিয়ে জাইনের হাত থেকে ল্যাপটপ নিতে হাত বাড়াল। জাইন ল্যাপটপ দিল না, উপরের দিকে তুলে রাখল। ইসরাত লাফ মারতে গিয়েও লাফ মারল না, পরে নিজে পায়ে ব্যথা পাবে। এক পায়ের আঙুলে ভর দিয়ে হাত বাড়াল ল্যাপটপ নেওয়ার জন্য। জাইন এক হাত উপরের দিকে করে ল্যাপটপ ধরে রাখল। ইসরাত হাত বাড়িয়ে নিতে চাইল, তার হাত পৌঁছাল না। বিরক্ত হয়ে গিয়ে সোফাতে বসল। জাইন এসে পাশে ঘেঁষে সোফাতে বসল। ল্যাপটপের শাটার খুলতে খুলতে বলল, পাসওয়ার্ড। ইসরাত কথা বলল না। জাইন ইসরাতের দিকে তাকিয়ে মনে মনে কিছু শব্দ গুনে মারল। মারতেই খুলে গেল। ইসরাতে বাঁকা দৃষ্টিতে তাকালো জাইনের দিকে। জাইন কিবোর্ডে হাত চালাতে চালাতে ইসরাতের দিকে একবার তাকিয়ে চোখাচোখি করে নিল। ইসরাত চোখ বুজে সোফায় শুয়ে পড়েছে। জাইন ধীরে ধীরে কিবোর্ড চাপতে লাগল, যাতে শব্দ না হয়। কিছুক্ষণ পর তাকিয়ে দেখল ইসরাত সোফা থেকে পড়ে যাচ্ছে। হাত বাড়িয়ে মাথা ধরে টেনে নিয়ে তার দিকে আনল। ইসরাতের মাথা সোফার উপর রেখে বালিশ নিয়ে আসল। এভাবে বালিশ ছাড়া ঘুমালে পড়ে ঘাড় ব্যথা হয়ে যাবে। ইসরাতের মাথার নিচে বালিশ দিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে দিল। হিটার অন করে দিল যাতে ড্রয়িং রুম গরম হয়ে যায়। আলগোছে ইসরাতের চুলে হাত দিতে গিয়েও হাত সরিয়ে নিল। ইসরাতের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল ল্যাপটপের দিকে। নুসরাত আরশের কেবিনের চারিদিকে একবার ঘুরে তাকাল। চারিপাশ গ্লাস দ্বারা আবদ্ধ। কেবিনের কালার কালো আর গ্লোডেনের মিশেলে। নুসরাতের কাছে সুন্দর মনে হল। মনে মনে একটু প্রশংসা করে নিল, চয়েস ভালো আছে শালার। সোফার উপর বসে ভাবতে লাগল আরশকে কিভাবে বাস দেওয়া যায়। ব্যবসার মাল এদিক সেদিকে করে দিলে কেমন হয়? না না, এতে আমারই লস। কারণ আমার বাপেরও ব্যবসা, এটা লস করানো যাবে না, অন্য কিছু ভাবতে হবে। কিছু ভেবে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে কল করল ইরহামকে। ফোন অপাশ থেকে পিক করার পর নুসরাত ফিসফিস করে ইরহামকে কিছু বলল। ভাইয়া দেখলে দুজনকে ছেড়ে কথা বলবে না। কে বলেছে ছেড়ে কথা বলতে? আমি তো চাই জড়িয়ে ধরে কথা বলুক। ইরহাম বিরক্ত হয়ে ফোন রেখে দিল। নুসরাত আরশের দিকে তাকাল, যে কপালে ভাঁজ ফেলে ফাইল ঘাটছে। কেবিনের বাইরে থেকে নখ ভেসে আসল। আরশ ফাইল থেকে চোখ তুলে বলল, কামিং। দরজা ঠেলে ভিতরে আসল রুবা। রুবাকে হঠাৎ এখানে দেখে আরশের চোখ কপালে উঠে গেল। রুবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, মিসেস রুবা কি মনে করে এখানে? কোনো প্রয়োজন? নুসরাত রুবাকে দেখে মোটেও বিচলিত হল না। এক পায়ের উপর আরেক পা তুলে বসল। পা দিয়ে মেঝেতে ঠকঠক শব্দ করল। ইনোসেন্ট মুখ বানিয়ে দুজনের দিকে তাকিয়ে তাকল। রুবা অবাক হয়ে বলল, স্যার আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন। আরশ মুখ শক্ত করে বলল, আমি কখন আপনাকে ডেকে পাঠালাম? আপনি তো ডেকে পাঠিয়েছেন। ছোট স্যার বললেন ম্যাম ফোন করে বলেছেন। নুসরাতের পা থেমে গেল। আরশ নুসরাতের দিকে একবার শান্ত চোখে তাকিয়ে রুবার দিকে তাকাল। নুসরাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল। ওহ ভুলে গিয়েছিলাম, এই ফাইলটা দেওয়ার জন্য ডাকিয়েছিলাম আমার ম্যাডামকে দিয়ে। নুসরাত চোখ ছোট ছোট করে নিল। রুবা বের হয়ে যেতেই আরশ নুসরাতের দিকে এগিয়ে আসল। নুসরাত বসা থেকে উঠে দাঁড়াল। আরশকে তার দিকে শান্ত চোখে তাকাতে দেখে আরশের পায়ের সাথে তাল মিলিয়ে পিছনের দিকে গেল। নুসরাত সোফার পিছন দিকে গিয়ে আরশের বসার টেবিলের দিকে গেল। আরশ নুসরাতের দিকে তাকিয়ে নুসরাত যেদিকে গেল সেদিকে গেল। পিছাতে পিছাতে গিয়ে টেবিলের সাথে নুসরাত আটকা পড়ল। আরশ ও নুসরাতের সামনে গিয়ে দাঁড়াল। এক হাত দিয়ে নুসরাতকে নিজের হাতের মাঝে বন্দী করে মাথা হালকা ঝুঁকিয়ে নিল। কি? নুসরাত নিজের মুখ আরশের মুখের সামনে নিয়ে বলল, কি? তোর সাথে কিছু করতে ইচ্ছে করছে? কি? কথার উত্তর না দিয়ে আরশ নিজের বুড়ো আঙুল দিয়ে নুসরাতের গালে ঘর্ষণ করল। নুসরাতের সামনের দিকে বের করা দুগোছা চুল কানের পিছন গুজে দিল। কানের কাছে মুখ নিয়ে বলল, আমাদের তো বাসর করা হয়নি এখনো। দ্যান লেট শ বিগেন দ্য ওয়েডিং নাইট নাও। কি বলিস তুই? আমার কিন্তু মুড আছে এখন। নুসরাত আরশের বুকে ধাক্কা দিয়ে দূরে সরাল।
আরশ শার্টের বোতাম খুলতে খুলতে নুসরাতের দিকে এগিয়ে আসল। নুসরাত হালকা হাসল। আমার কোনো সমস্যা নেই বাসর করতে, কিন্তু সমস্যা নেই তাহলে এখনই করে ফে। নুসরাত আরশের কথা শেষ করতে দিল না। আরে ভাই, এত অধৈর্য হচ্ছ কেন? আমাকে কথা শেষ করতে দিন। আরশ শার্টের বোতাম খুলতে খুলতে বলল, কি বল? আমার দেনমোহর আগে পরিশোধ করুন, তারপর না হয় বাসর করবেন। আরশ থমথমে গলায় বলল, দেনমোহর কত টাকা? আপনি জানেন না দেনমোহর কত টাকা? আমি খেয়াল করিনি। এখন বল, টাইম ওয়েস্ট করিস না। ওহ আচ্ছা, দেনমোহর বেশি না, আপনার এফোর্টের ভিতরে আছেই। আমি আবার ভালো মানুষ, আপনার কথা চিন্তা ভাবনা করে দেনমোহর কমই রেখেছি। বেশি কথা না বলে অ্যামাউন্ট কত তাড়াতাড়ি বল। আমার বাসর করার টাইম ওয়েস্ট হচ্ছে। এই তো মাত্র। আরয়া অধৈর্য গলায় বলল, এত লেট করছিস কেন? তাড়াতাড়ি বল। নুসরাত একটু সময় নিয়ে থেমে থেমে বলল, 101 টাকা 53 পয়সা। আরশ মুখ বিকৃতি করে বলল, নুসরাত আরশের কথা ঠিক করে দিয়ে বলল, নয় হ্যাঁ। এখন তাড়াতাড়ি আমার দেনমোহর পরিশোধ করুন তো, আর আপনার বাসরও করে ফেলুন। এত কম টাকা রাখতে তোকে কে বলেছিল বোন? বুঝতে হবে না কার বোন আমি। আরশ পকেট হাতরে মানিব্যাগ বের করল। মানিব্যাগ থেকে 120 টাকা বের করে নুসরাতের দিকে এগিয়ে দিল। কি, তোর দেনমোহর? আমার দেনমোহর 101 টাকা 53 পয়সা। আপনি আমাকে 120 টাকা দিয়েছেন। ঠিকঠাক দেনমোহর দিন। নুসরাত 20 টাকা আরশের দিকে ফিরিয়ে দিয়ে বলল, 100 টাকা আমি রাখছি, আপনি আরও 1 টাকা 53 পয়সা দিবেন, তারপর না হয় আপনার বাসর কমপ্লিট হবে। তার আগে এভাবে মিঙ্গেল হয়ে ও সিঙ্গেল হয়ে ঘুরুন। আমি দেনমোহর দিয়েছি এখন, তার মানে আমি এক্ষুনি বাসর করব। এখন তো সম্ভব না ভাই, দেনমোহর তো পুরো পরিশোধ করেননি। আরও কয়েকদিন আপনি ও ভার্জিন ঘুরুন, আমিও ঘুরি। কিন্তু নুসরাত কিছুটা ভাবনা চিন্তা করে বলল, আপনি সত্যি কি ভার্জিন তা নিয়ে সন্দেহ আছে আমার। তুই চাইলে চেক করতে পারিস। সুযোগ আছে। নুসরাত শব্দ করে হাসল। আরশ শার্টের বোতাম 4টে এর মধ্যে খুলে ফেলেছে। নুসরাতের দিকে এগিয়ে এসে নুসরাতের শার্টে হাত দিতেই নুসরাত হাত সরিয়ে দিল। হাসি কোনোরকম আটকিয়ে বলল, আজ মনে হয় আপনার ভাগ্য আপনার সাথে নেই। আজ আর বাসর হবে না। আরশ নুসরাতের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? নুসরাত ঠোঁট চেপে হেসে বলল, পিরিয়ড চলছে। তারপর হা হা করে হেসে উঠল। আরশের উজ্জ্বল শ্যামলা হাসি মুখ গম্ভীর হয়ে গেল। নুসরাত হাসতে হাসতে পেট চেপে ধরল। মুখ এক হাত দিয়ে চেপে আরশের গম্ভীর মুখের দিকে তাকাল। আরশ তার থেকে দূরত্ব কিছুটা বাড়িয়ে নিয়েছে। কষ্ট করে আপনার শার্টের বোতাম লাগিয়ে নিন। নুসরাত আরেকটু আরশের দিকে এগিয়ে আসল। আরশের বুকের বাপাশে আলগোছে মাথা রাখল। নরম মাংসপিণ্ডের স্বাভাবিক ধ্বনি নুসরাতের কানে আসল। ঠোঁটে ঠোঁট চেপে হাসল নুসরাত। হাত নিয়ে বাপাশে রাখতেই আরশের হৃৎপিণ্ডের স্বাভাবিক গতি কিছুটা অস্বাভাবিক হয়ে গেল। নরম মাংসপিণ্ড উচ্চধ্বনি নুসরাতের কানে এসে লাগল। আরশের শোনার মতো করে বলল, খেলা শুরু করার আগেই তো আপনি দ্য এন্ড করে দিচ্ছেন মিস্টার হাজবেন্ড। ট্রাস্ট মি জান, আমি আপনাকে না, আপনার হৃদয় নিয়ে খেলব। গেট রেডি ফর দ্যাট। ইশরাতকে নিয়ে হাঁটতে বের হয়েছে জাইন। চুপচাপ হাঁটছে দুজন। ইশরাতের পা আগের তুলনায় এখন ভালো। কোনো কাকপক্ষীর নরচের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না। জাইন আলগোছে নিজের হাত দিয়ে ইশরাতের হাত ধরে নিল। ইশরাত হাত ছুটানোর চেষ্টা করল না। হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে আসল দুজন। সমুদ্রের শীতল বাতাসে ইশরাতের শরীর ঠান্ডা হয়ে গেল। জাইন হাতে চাদর নিয়ে বের হয়েছিল, তা পেঁচিয়ে দিল ইশরাতের গায়ে। নিশ্চুপ চারপাশ। ব্যস্ত নগরী এখন শান্ত হয়ে আছে। শুকনো বালির উপর জাইন বসল। ইশরাতকে নিজের পাশ দেখিয়ে দিল বসার জন্য। ইশরাত বসল জাইনের পাশে যথেষ্ট দূরত্ব রেখে। জাইন দূরত্ব মিটিয়ে ইশরাতের পাশ ঘেঁষে বসল। ইশরাতের মাথা টেনে এনে নিজের কাঁধে রাখল। ইশরাত সরানোর জন্য চেষ্টা করল। জাইন বলল, এভাবে থাকো, তোমার শরীরের জন্য ভালো। ইশরাত দেনামোনা করল। তারপর চুপ হয়ে পড়ে রইল জাইনের কাঁধে নড়চড়বিহীন। জাইন শূন্য দৃষ্টিতে তাকালো আকাশের পানে। শীতল পরিবেশ ভঙ্গ করে ভেসে আসলো জাইনের অত্যাধিক ঠান্ডা স্বর। নুসরাতের সাথে আমার ভালো সময় কাটত ছোটবেলা। আমি কম কথা বলতাম, নুসরাতও কম কথা বলত, চুপচাপ শুনতে থাকত মেয়েটা, তাই ওর সাথে আমার বন্ডিংটা ভালো ছিল জায়ান, আরশের চেয়ে। তুমি আর আরশ তো ছিলে এক একটা জিন।
শুধু লাফালাফি ঝাপাঝাপি করতে। আরশ তবুও আমার কথা শুনত, কিন্তু তুমি তো কারোর কথা শোনার পাত্রী ছিলে না। একবার রেলিং ধরে লটকাতে তো আরেকবার গ্রিলে উঠে ঝুলে পড়তে। ইশরাত নীরবতা ভেঙে বলল, এসব এখন কেন বলছেন? জাইন মুচকি হাসল, কপালে হাত দিয়ে কপাল ঘষল। ইচ্ছে হলো বলতে, সত্যি বলতে আজকাল তোমার সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগছে। তুমি তো আর কথা বলবে না। আমি বলি, ছোটবেলার কথা একটু স্মৃতিচারণ করি। তুমিও করো স্মৃতিচারণ আমার সাথে। ইশরাত চুপ হয়ে গেল। জাইন কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, নুসরাত বন্ধু হিসেবে পারফেক্ট ছিল। আমার সাথী বলতে পারো ওকে। আগে তো গুলু গুলু ছিল, কম কথা বলতো, কিন্তু এখন চিকন হয়েছে, সাথে এত কথা বলে বাপরে। আগের আর এখনকার নুসরাতকে দেখলে মনে হয় আকাশ পাতাল তফাত। কোনোভাবে বদলে গিয়েছে নাকি অন্য বাচ্চার সাথে? তোমার আগের ক্যারেক্টার এখনকার ক্যারেক্টারের মধ্যে আকাশ পাতাল তফাত। নুসরাত আমাদের পছন্দ করে না কোনো একটা কারণে। আগে তো নেওটা হয়ে আমার সাথে লেগে থাকত, আর এখন আমাদের দেখলেই ওর উঁচু নাক আরেকটু বেশি উঁচু হয়ে যায়। এবার ইশরাত শব্দ করে হাসল। চাদর শরীরে ভালোভাবে পেঁচিয়ে শ্বাস নিল। জাইন ও নিল। জাইন এবার ধীরে ধীরে আসল কথায় আসল। কারোর জন্য কারোর জীবন আটকে থাকে, এটা সম্পূর্ণ ভুল বলাই চলে। আমি মনে করেছিলাম ডেলাকে ছাড়া আমি বাঁচব না। দেখো, ডেলাকে ছাড়া আমি বেঁচে আছি। দিনকালও ভালোই যাচ্ছে। ডেলা ওর লাইফ এনজয় করছে, আমিও করছি। কিন্তু দিন শেষে একটা শূন্যতা মনের ভিতর থেকেই যায়। কেন ও আমার হলো না? আমার মনে হয়, পরে আবার মনে হয় যা হয় ভালোর জন্য হয়, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। জাইন আরও কিছুক্ষণ সময় নিল। ইসরাতের দিকে একবার তাকাল, যে নীরব শ্রোতা হয়ে তার কথা শুনছে। কথার মধ্যে টু শব্দ অবধি করেনি। জাইন টেনে শ্বাস ফেলল। আমাদের বিয়ের এখন 6 মাস প্রায়। আমি বলবো না আমি ডেলাকে ভুলে গিয়েছি। ডেলা থাক না আমার মনের গহীনে এক কোণে। আমার আচরণের জন্য আমি সরি। আমি ভুল করেছি, তার জন্য আমি মাফ চাচ্ছি। সব কিছু ভুলে আমরা কি নতুনভাবে আবার সবকিছু শুরু করতে পারি? আমি আমার সব ভুল শুধরে নিব। এতদিন শুধু আমি মরীচিকার পিছনে ছুটে মরীচিকা ছাড়া কিছু পাইনি, কিন্তু এখন আমি মরীচিকার পিছন আর ছুটতে চাই না। আমি আমার ভুল শুধরে যতদিন বেঁচে থাকি তোমার সাথে বেঁচে থাকতে চাই। তোমার সাথে আমি আমার বৃদ্ধ কাল কাটাতে চাই। আর যদি বলো ভালোবাসার কথা, সেটা না হয় তোলা থাক। তুমি আমার ভালোলাগা, মায়া, মোহ, আবেগ হয়ে সারা জীবন আমার হৃদ গহীনে থাকবে। তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারবে ইশরাত? ইশরাত কথা বলল না। জাইন বলল, কিছু তো বলো। আমার সময় চাই। তোমার যত ইচ্ছে সময় নেও, আমি অপেক্ষায় থাকব। শীতের সকাল, কুয়াশার চাদরে ভিজে আছে পুরো পৃথিবী। আরশ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে রুমের পর্দা দুপাশ মিলে দিল, যাতে সকালের স্নিগ্ধ বাতাস রুমে প্রবেশ করতে পারে। হালকা বাতাসে রুমের পর্দা উড়তে লাগল। চোখে এসে আলো লাগায় নুসরাত কমফোর্টার দিয়ে মাথা ঘুরে শুয়ে পড়ল। আরশ শর্টস, ঢিলে ঢালা টি শার্ট, পায়ে জোগার্স পরে রেডি হয়ে গেল। রুম লক খুলে বের হতে যাবে নুসরাত ঢুলে ঢুলে উঠে বসল। আরশ নুসরাতের দিকে তাকিয়ে বের হতে যাবে। নুসরাত বলল, আমিও যাব। আরশের নির্লিপ্ততা গলার স্বর, কোথায় যাবি তুই? আপনার সাথে জিমে যাব। কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে ক্যালোরি বেশি হয়েছে, তাই জিম করে ক্যালোরি কমাবো। তুই এভাবে যাবি? নুসরাত চুল বান করতে করতে বলল, তো এতে খারাপ কি? যা ব্রাশ করে আয়, আমি অপেক্ষা করছি। ব্রাশ জিম থেকে এসে করব। চলুন চলুন, মর্নিং ওরসাকে যেতে লেট হচ্ছে, সাথে জিমেও। তাড়াতাড়ি চলুন, দেরি করে ফেলছেন। নুসরাত আর আরশ বাড়ি থেকে বের হয়ে আসল। নুসরাত গ্যারেজের দিকে যেতে নিলে আরশ জিজ্ঞেস করল, ওদিকে কি? ওদিকে গ্যারেজ। আরশ বিরক্ত হয়ে বলল, তোর কি মনে হয় আমি জানি না ওদিকে কি আছে? আমি বলতে চাইছি ওদিকে কি করতে যাচ্ছিস? গাড়ি বের করতে যাচ্ছি। গাড়ি দিয়ে কি করবি তুই? আরে গাড়ি দিয়ে কি করে আপনি জানেন না? গাড়ি দিয়ে আমরা জিমে যাব। তোকে কে বলেছে আমরা গাড়িতে করে জিমে যাব? গাড়িতে করে না গেলে কি করে যাব? আল্লাহ পা দিয়েছেন না, পাগুলো কি কাজে ব্যবহৃত হবে? আল্লাহর দান করা পা দিয়ে হেঁটে জিমে যাব। ভালো কাজে তো এগুলো ব্যবহার হয় না, সব উল্টাপাল্টা কাজে এই পাগুলো আগে ভাগে চলে যায়। এভাবে বলছেন কেন? কিভাবে বলছি? নুসরাত কথা না বলে আরশের পিছন পিছন বাড়ির ভিতর থেকে বের হয়ে আসল। সারা রাস্তা পুরো শুনশান হয়ে আছে।
মানুষ কেন, একটা পোকার দেখা সাক্ষাৎ নেই। আরশ খালি রাস্তা দেখে দৌড়াতে শুরু করল। আরে আরে, আপনি এই বয়সে এসে বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছেন কেন? পড়ে গিয়ে হাড়গোড় ভাঙলে কে খেয়াল রাখবে আপনার? ধীরে ধীরে দৌড়ান। বুড়ো বয়সে ভীমরতি আরশ সামনের দিকে দৌড়াতে দৌড়াতে বলল। বেশি কথা না বলে তাড়াতাড়ি আয় কালি, পড়ে রেখে চলে যাব। নুসরাত আরশের কথা শুনল না। ধীরে ধীরে হেঁটে এগিয়ে গেল সামনের দিকে। জিমে পৌঁছানোর পর আরশ ট্রেডমিলে উঠে হাঁটতে লাগল। নুসরাত ঘুরে ঘুরে জিমের ভিতর দেখতে লাগল। সব ধরনের জিমের সরঞ্জামাদি ধরে ধরে দেখল। দেখা শেষে এসে আরশের পাশে দাঁড়াল। আরশ একবার নুসরাতের দিকে তাকিয়ে সামনের দিকে মনোযোগ দিল। নুসরাত নিজের দিকে আরশের মনোযোগ না পেয়ে গাইগুই করতে করতে বলল, আমরা বাসায় কখন যাব? আরশ সেই কথার উত্তর না দিয়ে বলল, তোকে এখানে আসতে কে বলেছে? নুসরাত নাক ফুলিয়ে আধ ঘন্টার মতো আবার আশপাশ ঘুরল। আরশ ততক্ষণে ট্রেডমিল থেকে নেমে এসেছে। আরশ ক্রস ট্রেইনারে উঠতে যাবে, নুসরাত বলল, আরে এটা তো আমি পারি, দাঁড়ান আপনাকে আমি শিখিয়ে দেই। নুসরাত পা রেখে উঠে দাঁড়াল। হ্যান্ডেলে ধরে টান দিয়ে হ্যান্ডেল জায়গা থেকে নাড়াতে পারল না। বোকা হেসে নেমে আসল। আরশ ভ্রু বাঁকিয়ে তাকিয়ে আছে নুসরাতের দিকে। ইশারা করে বলল, কি দেখালি না? আমি বসে আছি তো দেখার জন্য। নুসরাত ধীর কণ্ঠে বলল, আসলে আপনি তো জানেন আমি সহজ কাজ করি না। এটা অতিরিক্ত সহজ কাজ, আর অতিরিক্ত সহজ কাজ এই নুসরাত নিজে করে নিজের হাতকে কষ্ট দেয় না। আপনি না হয় এই সহজ কাজটাই করুন। আরশ ক্রস ট্রেইনারে উঠে হ্যান্ডেলে ধরে টান দিয়ে ব্যায়াম করতে লাগল। নুসরাত মেট্রেস বিছিয়ে নিচে হাত রেখে শুয়ে পড়ল। আরশ আরও আধ ঘন্টা পর ক্রস ট্রেইনার থেকে নেমে আসল। রুমাল দিয়ে ঘাম মুছে নিয়ে মেট্রেসে বসল। হাত বাড়িয়ে নুসরাতের পাশ থেকে পানির বোতল নিয়ে চুমুক বসাল। নুসরাত ততক্ষণে ঘুমে কাদা হয়ে আছে। আরশ বিড়বিড় করল, জিম করতে এসে ঘুমিয়ে জিম করছে। জিমের কি ছিরি! নুসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ল আরশ। এক হাতে ভর দিয়ে নুসরাতের মুখের দিকে তাকাল। কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে নুসরাতের নাক চেপে ধরল। ঘুমের মধ্যে নুসরাত হাফসাফ শুরু করল। আরশ তবুও নাক ছাড়ল না। নুসরাত চোখে বুজে থেকে হাতে থাপ্পড় মারল। আরশ হাত সরাল না। নুসরাত আরশের দিকে পাশ ফিরে শুয়ে পড়তেই আরশ নুসরাতের নাক ছেড়ে দিল। আরশ হাতে ভর দিয়ে আরেকটু ঝুঁকে নুসরাতের দিকে তাকাল। ঘুমের মধ্যে কপালে ভাঁজ ফেলে শুয়ে আছে। ঘুমের মধ্যে এত কি ভাবছে যে কপাল কুঁচকে আছে। আরশ নুসরাতের নাকে হাত স্পর্শ করল। তারপর গালে বুড়ো আঙুল দিয়ে ঘষলাল। থুতনির দিকে ঝুঁকে তাকালো, কিছু খেয়াল করে। হালকা লাল রঙের তিল, শ্যামলা হওয়ায় তিলটা আছে বলে বোঝা যায় না। গভীর চোখে তাকালেই দেখা যায়। আগে তো এখানে কোনো তিল ছিল না। কবে হলো এটা? আরশ আরেকটু ঝুঁকতে গিয়ে ঝুঁকল না। নুসরাতের চোখের দিকে তাকাল। তাকাতেই ধপ করে নুসরাত চোখ মেলে তাকাল। আরশকে তার দিকে এত ঝুঁকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকাল। ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করল, কি? আরশ নুসরাতের মুখ হতে নিজের মুখ 2 ইঞ্চি উপরে রেখে বলল, তোকে দেখতে পুরো পেতনিদের মতো। এত ভালো করে খেয়াল করলেন, আমি যে পেতনির মতো সেটা বুঝে গেলেন। আরশ ভ্যাবাচেকা খেয়ে বলল, পেতনিকে পেতনি বলবো না তো কি সুন্দরী বলবো? নুসরাত আরশের মুখ নিজের উপর থেকে ঠেলে সরিয়ে দিল। উঠে বসে আড়মোড়া ভাঙল। শরীর মেজমেজ করছে, মাটিতে শোয়ার জন্য। মনে হচ্ছে, আপনার পেতনিদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তুই কিভাবে বুঝলি আমার পেতনিদের সাথে একসময় ভালো সম্পর্ক ছিল? যেভাবে পেতনিদের ব্যাপারে বলছেন মনে করলাম পেতনি বিষয়ক পিএইচডি করেছেন। না হলে পেতনির সাথে আপনার গভীর থেকে গভীর প্রেমের বা ভালোবাসার সম্পর্ক ছিল। আরশ খুশিতে চিৎকার করে বলল, আরে বাচ্চ, তুই তো দেখছি সব বুঝে ফেলেছিস। এককালে আমার এককালী পেতনির সাথে গভীরতর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পেতনিটা বুঝল না আমার প্রেমের ভাষা। আপনার মুখ দেখেই বোঝা যায় ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক থাকতেই পারে না। হলে তো ওইসব পেতনিদের সাথে হবে। নুসরাত মেট্রেস গুছিয়ে উঠে বসল। উঠে দাঁড়িয়ে আরশের গায়ে ঢলে পড়তে গিয়েও পড়ল না। আরশ নুসরাতের হাত চেপে ধরে সামনের দিকে যেতে যেতে বলল, তোর যে একটা ছোটবেলার প্রেমিক ছিল ওটা কোথায় রে? নুসরাত উচ্ছ্বাসিত গলায় বলল, আরে ও তো এখনও আমার প্রেমিক। আপনি কি ওর সাথে দেখা করতে চান? চাইলে একদিন দেখা করাতে পারি। তোর বিন্দুমাত্র লজ্জা লাগছে না? ছোটবেলার প্রেমিকের কথা স্বামীকে বলছিস, আবার তার সাথে আমার দেখা করানোর কথা কি জোর গলায় বলছিস? ছিহ ছিহ।
নুসরাত শব্দ করে হাসল। আরশের কাঁধে নিজের হাত পেঁচিয়ে ধরে বলল, আপনি আমার কিসের স্বামী? আপনি তো আমার একমাত্র ভাই। শেষের কথা বলে নুসরাত হা হা করে হাসতে লাগল। আরশ পাগলের কথায় কান দিল না। হাত বাড়িয়ে নুসরাতের কাঁধ চেপে নিজের সাথে নিয়ে চলল। গোধূলি লগ্ন, সূর্যের তীব্র রশ্মি এসে পৃথিবীতে পতিত হচ্ছে। সকালবেলা যতটুকু পৃথিবী শীতল ছিল এখন ততটা গরম। গরমে ঘেমে নিয়ে মম রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। রিকশা খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মধ্যে রিকশা খুঁজে পেলেও রিকশাওয়ালারা টাকা বেশি চাচ্ছে। তাই মম সামনের দিকে হাঁটা ধরেছে। সামনে গিয়ে পাওয়া যাবে। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে চোখ গেল পিছনে মমর। অফ হোয়াইট কালারের একটা গাড়ি কখন থেকে তার পিছু পিছু আসছে। মম প্রচুর বিরক্ত হল। দাঁতে দাঁত চেপে সামনের দিকে এগিয়ে গেল। গত 1 মাস ধরে গাড়িটা তাকে ফলো করছে। কিছুক্ষণ পরপর হর্ন বাজিয়ে বাজিয়ে কান ঝালাপালা করে দিচ্ছে। কথাটা ভাবতেই মমর কানে হর্নের শব্দ ভেসে আসল। মম আজ আর ছেড়ে দিল না। এগিয়ে গেল গাড়ির দিকে। হাত বাড়িয়ে গাড়ির কাছে শব্দ করল। কিন্তু যাকে গাড়ির ভিতর দেখল তাকে সে গাড়ির ভিতর মোটেও আশা করেনি। লোকটা গাড়ির কাচ নামাতেই মমর চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। চোখ মুখ কুঁচকে বলল, আপনি? লোকটা চোখ থেকে সানগ্লাস খুলতে খুলতে বলল, হ্যাঁ আমি। কেন, কি হয়েছে? অন্য কাউকে আশা করছিলে বুঝি তুমি? আজকের দিনটার শুরু ইসরাতের অন্যভাবে হল। দরজা খুলে বের হতেই জাইন নাস্তা এনে টেবিলে রাখল। ইশরাত চোখ তুলে তাকাতেই জাইন ইশারা করে বলল খাওয়ার জন্য। ইশরাত পরোটা আর ডিম ভাজি মুখে ঢুকিয়ে নিল। মনে হল বেটার হাতে রান্না অসাধারণ। রান্নার ক্ষেত্রে এই বেটাকে কেউ হার মানাতে পারবে না। ইশরাত গপাগপ করে খেয়ে সব খাবার সাবার করতেই জাইন এটো প্লেটগুলো নিয়ে কিচেনে চলে গেল। ইশরাত নুসরাতের মোবাইলে কল করল। নুসরাত কল ধরল। কি বল, কিছু করছিস? হ্যাঁ করছি। কি করছিস? ওই তো বুড়িকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা করছি। বুড়িটার মগজ আজকাল বেশি চলছে। কি করবি তুই? নুসরাত বিরক্ত হয়ে বলল, তুই ফোনটা রাখো, প্যাচাল করিস না তো কানের গোড়ায়। নুসরাত ফোন কেটে দিল। ইশরাত কল দিল, আবার ধরল না। ইসরাতে টেনশনে নখ কামড়াতে লাগল। এ আবার কি করবে? হায় আল্লাহ, ফোনও ধরছে না। ইশরাত আরশকে কল দিল। আরশ কল না ধরে কেটে দিল। ইসরাতের মনে হল ভিতরে অস্থির অনুভূতি হচ্ছে। কপালে এই শীতের মধ্যে ঘাম জমল। নুসরাত এর মধ্যে কল দিল। কাজ করে ফেলেছি। ইশরাত জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কি করেছিস? নুসরাত হেসে হেসে বলল, বুড়ির ব্যবস্থা করে ফেলেছি। ইশরাত চিন্তিত গলায় বলল, এক্সেক্ট কি করেছিস সেটা বল। নুসরাত শব্দ করে হেসে বলল, এখনও তেমন কিছু করিনি, ভেবেছি করব। এখন ফোন রাখো আর তোর জামাইকে সময় দেয়। টাটা বেবি, পরে কথা হবে। নুসরাত ঝটপট ফোন রেখে দিল। জাইন কিচেনের কাজ গুছিয়ে ড্রয়িং রুমে আসল। শরীর এখন কেমন? আগের তুলনায় ভালো। বাসায় একা থাকতে পারবে। ইশরাত মাথা নাড়াল। জাইন বলল, তাহলে আমি একটু অফিস হয়ে আসি। প্রয়োজনীয় কিছু কাজ ছিল। তুমি চাইলে তোমার ফ্রেন্ডকে কল করে ডেকে নিতে পারো। ইশরাত আবার মাথা নাড়াল। জাইন নিজের রুমে গিয়ে রুম লক করে ফেলল। কিছুক্ষণ পরে রেডি হয়ে আসল। সাদা রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট পরেছে। ইশরাত খেয়াল করল শার্ট জাইনের শরীরের ভাঁজের সাথে আষ্টেপৃষ্ঠে লেগে আছে। পুরুষালী শরীরে এই শার্ট দারুণ মানিয়েছে। আসি, তোমার খেয়াল রাখো। ইশরাত মাথা নাড়াল। জাইন অ্যাপার্টমেন্ট থেকে বের হতেই ইশরাত ক্যামেলিয়াকে কল করল। হ্যালো ক্যামেলিয়া। ক্যামেলিয়া উচ্ছ্বাসিত গলায় বলল, হ্যাঁ বলো ইসরাইট। ইশরাত ধীর কণ্ঠে বলল, আমার রুমমেট অ্যাপার্টমেন্টে নেই, তুমি আসতে পারবে আমার অ্যাপার্টমেন্টে? আরে এটা জিজ্ঞাসার কোনো বিষয়। ক্যামেলিয়া এবার আস্তে করে বলল, তোমার রুমমেট রান্না করে গিয়েছে। ইশরাত বুঝল না ক্যামেলিয়া কেন এই কথা জিজ্ঞেস করছে তাকে। ইশরাত সহজ গলায় বলল, হ্যাঁ রান্না করে গিয়েছে। কিন্তু এ কথা কেন তুমি জানতে চাচ্ছ? আরে তেমন কিছু না, এমনিতে জানতে চাইলাম। ইশরাত হালকা হেসে আবার বলল, আমার ফ্ল্যাটে একবার আসবে। আমার রুমমেট বাসায় নেই। ক্যামেলিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার কাছে মনে হল মেঘ না চাইতে এটা বৃষ্টি। আরে এটা বলতে কল করেছিলে? আমি হাফ এন হাওয়ারের মধ্যে আসছি তোমার অ্যাপার্টমেন্টে। তাহলে ফোন রাখছি। হ্যাঁ রাখো, আমি আসছি। আধা ঘন্টা পর ক্যামেলিয়া লিওকে নিয়ে ইশরাতের ফ্ল্যাটে আসল। কলিং বেল বাজাতেই ইশরাত উঠে ধীরে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই ক্যামেলিয়া মাথা ঢুকাল দরজার ভিতর। দরজা ধরে ঝুলে ক্যামেলিয়া ভ্রু নাচিয়ে বলল,
ইসরাইট বেব, এখন তোমার শরীর কি অবস্থা? বিনিময়ে ইশরাত হালকা হাসল। ইসরাইট, ওই সুন্দর ছেলেটা কখন আসবে? ইশরাত ভ্রু বাঁকিয়ে বলল, জানি না, চলে আসবে কিছুক্ষণ পর। ইশরাত লিও আর ক্যামেলিয়াকে নিয়ে নিজের রুমে আসল। ক্যামেলিয়া ইসরাতের সাথে কিছুক্ষণ কথা বলে লিও এর দিকে তাকাল। তুমি এখানে মেয়েদের মধ্যে কি করছ? যাও, রুম থেকে বের হও। আমাদের মেয়েলি কথার মধ্যে তুমি কি করবে? লিও রুমের বাহিরে যেতেই ক্যামেলিয়া পিছন থেকে মোটা একটা ব্যাগ বের করল। ব্যাগের চেইন খুলে দুটো কাচের বোতল বের করল। হাতে নিয়ে ইসরাতের চোখের সামনে নিয়ে বলল, টাডা। ইশরাত অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি? ক্যামেলিয়া বিরক্তিকর দৃষ্টি দিয়ে বলল, তুমি এই যুগের মেয়ে হয়ে এগুলো কি চিনো না? ইশরাত দুই হাত নাড়িয়ে বলল, আরে আমি এটা বলি না। এগুলো দিয়ে তুমি কি করবে? আর এগুলো কেন নিয়ে আসছ? ক্যামেলিয়া গলা স্বর বেড়ে গেল। ইসরাতের গলা জড়িয়ে ধরে বলল, আরে বেব, আমরা এগুলো দিয়ে পার্টি করব। আমরা দুজন মিলে খাব। না ক্যামেলিয়া, এগুলো আমি খেতে পারবো না, এগুলো আমার জন্য হারাম। ইসরাতের কথা শুনে ক্যামেলিয়ার উজ্জ্বল মুখ ধপ করে নিবে গেল। আচ্ছা, তাহলে এগুলো আমি খাব। তুমি তো আর বসে বসে আমার মুখ দেখবে না। তোমার জন্য অরেঞ্জ জুস নিয়ে আসি। আমার একা একা খেতে খারাপ লাগবে। ইশরাত আর কিছু বলল না। ক্যামেলিয়া হাতের নিচে করে একটা অ্যালকোহলের বোতল নিয়ে ইসরাতের রুমে থেকে যেতে লাগল। ইশরাত ভ্রু বাঁকিয়ে বলল, তুমি অ্যালকোহল নিয়ে কোথায় যাচ্ছ? ক্যামেলিয়া চুরের মতো মুখ লুকিয়ে ইসরাতের দিকে তাকাল। আমতা আমতা করে বলল, আরে আমি তো এক প্যাক ড্রিঙ্কস কিচেনে তোমার জন্য অরেঞ্জ জুস বানাতে বানাতে খেয়ে ফেলবল। ক্যামেলিয়া বোকা হাসল হে হে করে। রুমের দরজা খুলে আলগোছে অ্যালকোহল নিয়ে বের হয়ে গেল। কিচেনে গিয়ে ইসরাতের জন্য অরেঞ্জ জুস বানিয়ে নিয়ে আসল। নুসরাত গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। আরও শেষে নুসরাতের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি এমন চিন্তা করছিস? কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? তেমন কিছু না। বলুন, কি বলবেন? বাসায় যাব, চল। নুসরাত আর আরশ একসাথে কেবিন থেকে বের হয়ে আসল। গাড়িতে উঠে চুপচাপ ড্রাইভ করতে লাগল নুসরাত। আরশ কিছুক্ষণ পরপর নুসরাতকে দেখতে লাগল। বিড়বিড় করল, এর আবার কি হলো? আজ এত চুপচাপ। বাড়িতে এসে নুসরাত কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে গিয়ে আরশের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। গোসল করে বের হয়ে আসল নুসরাত। খাবার টেবিলে বসে চুপচাপ খেতে লাগল। ইরহাম এসে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করল, নুসরাত কথার উত্তর দিল না। ইসরাইট বেব, টাডা টেস্ট ইট। খেয়ে বলো কি রকম হয়েছে? ইশরাত হালকা হেসে ক্যামেলিয়া কাছ থেকে জুস নিল। নিয়ে হালকা চুমুক দিল। ক্যামেলিয়া এত মধ্যে 2 গ্লাস মদ খেয়ে ফেলেছে। এইটার টেস্ট এইরকম অদ্ভুত কেন? আরে বুঝতে হবে না এটা কে বানিয়েছে। এইটা আমি বানিয়েছি, তাই টেস্ট অন্যরকম। এই ক্যামেলিয়া যাই করে তার টেস্টই বদলে যায়। খাও তো, বেশি কথা বল না। ইশরাত আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে ফেলল। ক্যামেলিয়া 2-3 গ্যাপ খেয়ে পাগলের মতো ঢুলতে লাগল এবং অদ্ভুত কথাবার্তা বলতে লাগল। লিও এসে এই অবস্থা দেখে ইশরাতকে জিজ্ঞেস করল, কি হয়েছে ক্যামেলিয়ার? ইশরাত ভাঙা স্বরে বলল, অ্যালকোহল পান করেছে। লিও মাথায় হাত দিল। ক্যামেলিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, এখানে আর থাকা যাবে না ইসরাইট। কিছুক্ষণ পরও এক্সট্রিম লেভেলের পাগলামি করবে। আমি ক্যামেলিয়াকে নিয়ে আমার ফ্ল্যাটে যাচ্ছি। তুমি তোমার খেয়াল রাখতে পারবে। ইশরাত মাথা নাড়াল। লিও ইসরাতের থেকে বিদায় নিয়ে ক্যামেলিয়াকে ধরে ধরে নিয়ে চলে গেল। লিও আর ক্যামেলিয়া যাওয়ার 5 মিনিট পর হঠাৎ ইসরাতের মাথা ঘুরঘুর করতে লাগল। জাইন আরও কিছুক্ষণ পর আসল। এসে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ইসরাতের রুমের দিকে আসল। ইশরাত অদ্ভুতভাবে জাইন এর দিকে তাকাল। জাইন ব্ল্যাক টি শার্টের সাথে কার্গো প্যান্ট পরেছে। হাতের পেশিগুলো টি শার্টের উপর দিয়ে দেখা যাচ্ছে। ইশরাত বেড থেকে আস্তে আস্তে নেমে আসল জাইনের কাছে। নিজের চোখ মোটা মোটা করে জাইনকে দেখতে লাগল। ইশরাত জাইনের বাহুতে চাপড় মেরে বলল, এই মাল তো অনেক হট। ওয়াও, তোমার বডি এত সুন্দর। জাইন ইশরাতের দিকে অবাক দৃষ্টিতে তাকাল। ইশরাত ঢুলতে ঢুলতে কথা জোড়া লাগাতে লাগাতে বলল, আরে তুমি আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? মনে হচ্ছে আমাকে এই প্রথম দেখছ। ইশরাত কিছুক্ষণ চুপ থেকে জাইনের গলা জড়িয়ে ধরল। গলা ধরে এদিক সেদিকে ঝুলে বলল, আমার বাসায় এত সুন্দর ছেলে আসলো কোথা থেকে? আমি কি মঙ্গলগ্রহে চলে এসেছি? না শুক্রতে চলে আসলাম। এই তুমি কি হিলিয়াম গ্যাস নাকি? আমি কি তোমায় জড়িয়ে ধরতে পারি হিলিয়াম গ্যাস?
জাইনের কিছু বলার পূর্বে ইশরাত জাইনকে জড়িয়ে ধরল। জাইন গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে থাকল। মুখ দেখে ওর প্রতিক্রিয়া বোঝা গেল না কি রকম। ইশরাত কিছুক্ষণ জড়িয়ে ধরে থেকে সরে দাঁড়াল। চোখ ঝাপটে ঝাপটে আবার কাছে এগিয়ে আসল। জাইনের দু গাল নিজের হাতে মাঝে নিয়ে মুখ চুমু আকারের করল। জাইন ইশরাতকে এরকম করতে দেখে মুখ ফ্যাকাশে করে কিছুটা পিছন দিকে সরে গেল। ইশরাত হা হা করে হাসল। মাতাল কণ্ঠে বলল, এদিকে আসো, আমি কিছু করব না। জাইন এগিয়ে গেল না ইশরাতের দিকে। ইশরাত জাইনের কাছে এগিয়ে আসল। জাইন কিছু বলার পূর্বেই ইশরাত তার অ্যাডামস অ্যাপেলে চুমু খেল। জাইন স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে তাকালো ইশরাতের দিকে। ইশরাতকে ঠেলে দূরে সরাতে চাইল। ইশরাত জোকের মতো গলা পেঁচিয়ে ধরল। গলার ভাঁজে মুখ লুকিয়ে ভুসভুস করে শব্দ করতে লাগল। জাইন দূরে সরাতে গিয়ে দেখল ইশরাত নিভু নিভু চোখে তার দিকে তাকিয়ে আছে। ঢেকুর তুলতেই মুখ থেকে ঝাঝালো বিশ্রী গন্ধ ভেসে আসল। মমো ফেসবুক গাটাগাটি করছিল। হঠাৎ অননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসল। মমো নাম্বার চিনতে না পেরে আর রিপ্লে করল না। অলস ভঙ্গিতে মোবাইল দেখতে লাগল। কিছুক্ষণ পর সেম নাম্বার থেকে কল আসল। প্রথমে কল ধরল না, কেটে দিল। পর আরও 3বার কল আসার পর বিরক্ত হয়ে কল উঠালো মমো। হ্যালো, কি ভাই, কি সমস্যা? বারবার ফোন দিয়ে কি বুঝাতে চাচ্ছেন আপনি ভদ্র ঘরের সন্তান? আর আপনি কে? ঠান্ডা গলায় বলল অপরিচিত ব্যক্তিটি। আমি কখন বললাম আমি ভদ্র ঘরের সন্তান? কণ্ঠস্বর শুনে মমো চুপ হয়ে গেল। কি এখন কথা বলছো না কেন? আর বারবার কল কেটে দিচ্ছিলে কেন? আর কেউ কল দিলে থাকে সালাম দিতে হয়, এটাও জানো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত রাতে অনলাইন কি করো? মমো কথাটা পুরোপুরি ইগনোর করে বলল, আপনি আমাকে কল কেন দিয়েছেন? আর আমার পিছনে এইভাবে ঘুরঘুর কেন করছেন? সোজাসুজি বলুন আপনার কি চাই? অপর পাশের লোকটা শান্ত গলায় বলল, তুমি এতটাও ছোট নয় যে আমি কেন তোমার পিছনে ঘুরছি এটা বুঝতে পারবে না? সোজা কথা বলি, আমার তোমাকে ভালো লাগে। কেন লাগে? কিসের জন্য লাগে? এইসব আমি জানি না। এইসব ভালো লাগা কখন থেকে শুরু? আমার আর আপনার দেখাই বা কতবার হলো? ফালতু কথা বলবেন না তো, বিরক্ত লাগে। আর আপনি আমার নাম্বার কোথায় পেলেন? ভালো লাগে কখন থেকে শুরু এটা বলতে পারবো না, কিন্তু ইশরাতের বিয়ের দিন যখন আমি তোমাকে দেখেছিলাম জানি না আমার কেমন যেন লেগেছিল। আর নাম্বার জোগাড় এইসব কোনো কঠিন কাজ নয়। তোমার কাছে আমাকে কেমন লাগে এইসব আমি জানতে চাইব না। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে পাগল করব আমাকে ভালোবাসতে। রাখি, এখন অনেক রাত হয়েছে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর ঘুমিয়ে পড়ো। মমো অদ্ভুতভাবে তাকিয়ে তাকল ফোনের দিকে। মুখের বিকৃতি ঘটিয়ে কল কেটে দিল। তারপর কিছুক্ষণ বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। সকাল সকাল ঘুম থেকে উঠে নুসরাত পরিপাটি হয়ে নিজের রুম থেকে বের হয়ে আসল। খাবার টেবিলে বসতেই বাড়ির সবাই নুসরাতের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। কি, সবাই এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? নাজমিন বেগম বললেন, মা তোর কি শরীর খারাপ? নুসরাত বিরক্ত হয়ে বলল, না। তা কেন? না মানে এত সকাল গোসল করে পরিপাটি হয়ে আসলি তাই জিজ্ঞেস করলাম। নুসরাত কিছু বলল না, চুপ করে খেতে লাগল। খাওয়া শেষে ইরহামকে নিয়ে চলে গেল গাড়িতে। আরশ কিছুক্ষণ পর আসল। নুসরাত আরশের উদ্দেশ্য বলল, আজকে আপনাকে একজনের সাথে দেখা করাতে নিয়ে যাব। কার সাথে? গেলেই দেখতে পাবেন। 10 মিনিট পর নুসরাত একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করল। আরশকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, ভিতরে চলুন, গেলে দেখতে পাবেন। ভিতরে ঢুকে কাউকে খুঁজতে লাগল নুসরাত। কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়ে নুসরাতের মুখে হাসি ফুটে উঠল। নুসরাত সামনের দিকে এগিয়ে গেল। আরশ ভ্রু বাঁকিয়ে নুসরাতের পিছু পিছু গেল।